হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শুনছি আমরা সবাই। হ্যালো। হ্যাঁ, আমরা শুনছি সবাই। জি, আমি ম্যাডাম ধন্যবাদ আপনাদের সাথে কথা বলতে পারছি বলে। আমি আসলে যেটা ব্যাপারে একটু কথা বলতে চাচ্ছি সেটা হলো, আমায় অনেক কিছুতেই ইদানিং লক্ষ্য করছি যে সামান্য কোনো কিছু যেটা আমার মনের সাথে মিলছে না সেটা আমি নিতে পারতেছি না, রাগ হয়ে যাচ্ছে সিম্পল ব্যাপারগুলোতে। এটা আসলে ঘটনা শুরু হয়েছে আমার, যেটা আমি নিজে যেটা অবজার্ভ করছি, মনে হয়েছে আমার মা মারা গেছে 4.5 বছরের মতো। আচ্ছা। তো মা মারা যাওয়ার পর থেকে আমি আগে আমার যত কিছু সবকিছু আমার মায়ের সাথে মোটামুটি আমি শেয়ার করতে পারতাম। তো এখন আমার আসলে ওই রকম শেয়ার করার মতো বা বিশ্বাস করার মতো আমার কাছে মনে হয় না যে কেউ আমার আছে ওই রকম। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার সিম্পল যে জিনিসগুলো না বলতে পারার কারণে কাউকে কোনো কিছু বলতে চাচ্ছে, সে হয়তো আমার পুরো কথা শুনছে না, অর্ধেক কথার মাঝখান থেকে হয়তো সে আমাকে অ্যাজাম্পশন করতেছে বা কিছু করতেছে, এটা আমার মনে হয়, আমাকে থামিয়ে দেয়। তো সেক্ষেত্রে আমি আমার মানে মতের বিপক্ষে যে কোনো কথা বললেই তখন দেখা যাচ্ছে সেটা আমি আর নিতে পারি না। আচ্ছা, এটার ক্ষেত্রে ম্যাডাম আমি কি করতে পারি এখন? থ্যাংক ইউ। খুব সুন্দর একটা সুন্দর বলবো যে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় তুলে ধরার জন্য। একটু যদি আমরা জানতে পারতাম যে বয়সটা কত এখন? আমার বয়স এখন 41। 41। আর পরিবারে কে কে আছে? আমার স্ত্রী আছে, আমার 3টা মেয়ে আছে। আচ্ছা, ওকে। আর সবাই তো এখন আলাদা আলাদা থাকি। আমার 2টো বোন আছে, 2টো ভাই, আমরা 2 ভাই। বোন 2টা গ্রামে থাকে। ঠিক আছে। ছোট ভাই ওর মতো জব করে আলাদা থাকে, আমি আমার মতো থাকি। আর ভাই বোনের মধ্যে কত নাম্বার সন্তান? আমি 3 নম্বর। 3 নাম্বার। 2টা বোন বড়, আমি এরপর আমার ছোট ভাই। 2 বোন বড় না? জি। 2 বোনের পরে ভাই? জি, আমি 2 বোনের পরে আমি। আচ্ছা। তো আমাদের দেশে যেহেতু ছেলে সন্তানকে খুব ছেলে সন্তান আসুক আমাদের জীবনে, এটা আমরা খুব সমাজের একটা প্রত্যাশা থাকে। তো 2 বোনের পরে ভাই হওয়ার কারণে কি একটু আদরটা বেশি করেছেন মা? জি, আমাকে সব ক্ষেত্রে একটু প্রায়োরিটি বেশি দেওয়া হতো। প্রায়োরিটিটা বেশি দিয়েছেন, ওকে। সো অনেক সময় কি বোনদের এটা থেকে একটু মন খারাপ হতো? না, ওরাও আমাকে খুব আদর করতো। বোনরাও খুব আদর করেছে? এখনো করে, ওরা আমাকে এখনো সেটাই করে। আচ্ছা, ভাইয়ের জন্য তাদের সবসময় ভালোবাসা স্নেহ ছিল। আর ভালোবাসার সম্পর্কটা আগের মতোই আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ওই ফিনান্সিয়াল ব্যাপারগুলোর কারণে অনেক সময় মনে হয় যে কিছুটা মনে হয় জেলাস ফিল করে। একটু দূরত্ব আমাকে প্রমাণ সরাসরি বলে না, ভিতরে ভিতরে আমি সেটা বুঝতে পারি হয়তো। ওকে। আর কি ভাই আছে? আর ছোট আর ভাই নাই? আমার ছোট ভাই একটা আছে। একজন আছে। আচ্ছা, 4 ভাই বোন কি? আমরা 4 ভাই বোন। ওকে। আর মা মারা গেছেন 4.5 বছর না? জি, 4.5 বছর। আচ্ছা, মা কি অসুস্থ ছিলেন? জি, মা আসলে অসুস্থ ওরকম না, আমার বাসায় ছিলেন। ওনার ডায়াবেটিস ছিল, কিন্তু উনি নিয়ন্ত্রণে রাখতেন। অন্যান্য অসুস্থ যেটা ছিল সবই নিয়ন্ত্রণ ছিল। তো আমার বাসা ঢাকা থেকে যখন আমি মাকে, তিনি একাই মুভ করছে, আমার গ্রামের বাড়ি পাবনা। আচ্ছা, ঠিক আছে। যখন মাকে আমি গাড়িতে তুলে দিলাম সকালবেলা, দুজন আমার বাসা থেকে নিয়ে ভরে গেলাম টার্মিনালে, গিয়ে দুজন একসাথে নাস্তাও করলাম, মাকে গাড়িতে তুলে দিলাম, গেল ঠিক মতো পৌঁছালো, কথাও বললো। এরপরে যা আমার বোনের, ছোট বোনের বাসা আমাদের বাড়ি থেকে 7 কিলো আগে, ওখানে আগে যা উঠলো, আমাকে বললো বাবা ওখানে আমি পৌঁছে গেছি, তুমি চিন্তা করো না, এখানে আমি একদিন থাকি, তুমি কি বলো? আমি বললাম মা আপনার ইচ্ছা, বোনের যেহেতু আপনার মেয়ে ওখানে থাকতে থাকেন। মা সঙ্গে থাকতেন? মা কি সঙ্গে থাকতেন? মা না, মা আমার সাথে থাকতেন না। মা গভর্নমেন্ট জব করতেন, তো পরে আমাকে আমি এক ধরনের চাপ দিয়ে আমি চাকরি থেকে রিটায়ার করাইছি। মা আপনার আর কষ্ট করতে হবে না, অনেক কিছু করছেন, এখন আর দরকার নেই। তো মাও সেটা মেনে নেওয়ার পরে। তারপর থেকে কি ছেলের সঙ্গে থাকতেন? সরি, তারপর থেকে ছেলের সঙ্গে এসে থাকতেন? না, আমার কাছে তারপরও তিনি থাকতেন না, আসা যাওয়া করতেন। আচ্ছা, ঠিক আছে। আমি একটু দ্রুত কোশ্চেন করছি, একটু বিরতির সময় হয়ে যায় তো সেজন্য প্রশ্নগুলো করে নিচ্ছি। আর একটু জানতে চাচ্ছিলাম যে এই যে 2 বোনের পরে
ছেলে সন্তান, এটাতে তো বোঝাই যাচ্ছে মার মনোযোগটা একটু বেশি ছিল। আর বাবা মার জীবনটা কেমন ছিল? বাবা কি বেঁচে আছেন? না, আমার বাবা মার সাথে তাদের খুব একটা ভালো সম্পর্ক ছিল না। বাবা মা দুজনের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল না? না, খুব একটা ভালো সম্পর্ক ছিল না। আমার বাবা মানে আর একটা বিয়ে করছিলেন, সে ওখানে থাকতেন, মা কষ্ট পেয়েছেন। আচ্ছা, আরেকটা জানতে চাচ্ছিলাম এখনকার বিবাহিত জীবনটা কেমন চলছে স্ত্রীর সাথে? এটাই ম্যাডাম, আমি এখন এমনি আমরা খুবই ভালো, খুবই ঠিকঠাক আছে। দেখা যায় ছোট ছোট ব্যাপারগুলো আমি হয়তো বলতেছি যে বাথরুমের লাইটটা অফ রাখো, সে হয়তো অফ রাখতেছে না, মানে আমার ওয়াইফের কথা বলতেছি আর কি। দেখা গেল সে বাড়িতে আমি বারবার একই জিনিস বলতে আমার আবার বোর ফিল হয়ে যায়। ছোট ছোট সিলি ম্যাটার যেগুলো আসলে কাউকে কমপ্লেন করার মতো ব্যাপার না, কিন্তু ওইগুলো আমার কেমন যেন আমাকে ফেরা দেয় যে আমি বললাম তবু সেটা রাখলো না বা করলো না, একটু রাগ উঠে যাচ্ছে সেটা থেকে। হ্যাঁ, রাগ উঠে যায় নিজেকে। দেখা যায় যে ছোট ছোট জিনিস অনেকদিন বলতে পারি না, হঠাৎ করে একদিন রেগে যাচ্ছে, হঠাৎ সেটা দেখা যাচ্ছে। এবং রাগ করে কি একটু মানে গায়ে হাত তোলার ব্যাপারও হয়ে যায়? হ্যাঁ, এরকম হয়ে যায়। আমি দেখা যায় 3-4 মাস মনের মধ্যে যুদ্ধ করে থাকতে থাকতে কোন একটা দিন বিস্ফোরণ, হঠাৎ করে আমি রাগকে কন্ট্রোল করতে না পেরে গায়ে হাত তুলে ফেলছি, এরকম হয়ে যায়। আচ্ছা, আর বাচ্চাদের সাথে? সরি, সন্তান আছে তো? হ্যাঁ, আমার 3টা মেয়ে আছে। আমার 3টা মেয়ে। আচ্ছা, ওদের সাথে রাগ হয় কখনো? ওদের উপর রাগ? আমি খুব একটা রাগ করি না, কারণ আমি তো আসলে রাগটা কাজ করে স্ত্রীর উপরেই বেশি। প্রশ্নটা ছিল যে এই রাগটা কিভাবে আমি হ্যান্ডেল করব, তাই তো, ম্যানেজ করব সেটা। আমি আসলে এইটাই ম্যাডাম, আসলে ও কিন্তু আমি বুঝি যে আমার 3টা বাচ্চাকে, আমার ফ্যামিলিকে সব ট্র্যাক করতেছে, সবই ঠিক আছে, কিন্তু আমি আসলে আমার মাঝে মাঝে মনে হয় একটু লাইনে, হ্যাঁ একটু লাইনে থাকতে হবে। আমাদের বিরতির সময় হয়ে যাবে তো, একটু অতিথিদের কোনো প্রশ্ন থাকতে পারে, একটু লাইনে থাকতে হবে কষ্ট করে, তাড়াতাড়ি। আপনার ওয়াইফ কিছু করেন, বাইরে কাজ করেন? না না, ও ঢাকা ভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করতে নিউট্রিশনে, কিন্তু বাচ্চাদের জন্য ও আর কোনো জব করে না। আপনার কি মনে হয় যে উনি আপনার ইনস্ট্রাকশন ফলো করেন না বা আপনাকে পাত্তা দেন না, গুরুত্ব কম দেন, এরকম মনে হয়? জি জি ম্যাডাম। এটা কি বিয়ের পর থেকেই মনে হয় না ইদানিং মনে হয়? না, বিয়ের পর থেকেই মনে হয় যে উনি যেটা বুঝেন সেটাই করেন, আপনাকে তেমন গুরুত্ব দেন না, এরকম মনে হয়? জি ম্যাডাম, এরকম। আচ্ছা, আপনার মায়ের সাথে আপনি অনেক শেয়ার করতেন, আপনার ওয়াইফের সাথে কি আপনি শেয়ার করতেন আপনার কথা বা আপনার পছন্দের জিনিসগুলো বা বাইরে কি হয়েছে না? আমি শেয়ার করতে চাই, কিন্তু আমি আসলে শেয়ার করতে পারি না। ও আসলে ধৈর্য ধরে আমার কথাগুলো শোনে না। শোনে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনার কি সবসময় মনে হয় যে ও নিজের দিকটাই, নিজে যেভাবে বুঝে সেভাবেই করে, অন্যদেরকে অতটা গুরুত্ব দেয় না? কিন্তু ওর নামে কিন্তু অন্য কেউ কমপ্লেন করে, বাকি সবার কাছে ভালো, শুধু আমার এই কমপ্লেন গুলো আমারই, মানে আমি মনে হয় যে আমাকে শুধু করে না, এরকম। ঠিক আছে সেলিনা, ওর একটা প্রশ্ন আছে, চটপট করে। রাগ করলে আপনি সাধারণত কি কি আচরণ করেন? রাগ করার পরে আমি চুপ হয়ে যাওয়ার চেষ্টা করি। এরপরে যখন আমাকে কথা বলতে চায় তখন দেখা যায় যে ওই গায়ে হাত তোলার পর্যায়ে চলে যায়। এছাড়া আমার অন্য কোনো সমস্যা হয় না, বা আমি চলেও যাই অনেক সময়, চুপ করে চিল্লাচিল্লি করি। চিল্লাচিল্লির পর্যায়ে একটা পর্যায়ে যখন দেখি যে সে আমার সাথে চিল্লাচিল্লি করছে, যখন সে থামতেছে না, আমিও চিল্লাচিল্লির একটা পর্যায়ে গিয়ে দেখা যায় যে আমি গায়ে হাত তুলি। আবার অনেক সময় দেখা যায় আমি গায়ে হাত তুলছি না, সে নিজে নিজে দেয়ালে মাথা ঠুকাচ্ছে, হাতে কামড় দিচ্ছে, বাড়ি দিচ্ছে, এরকম যখন করে থামাতে বলে তখন সেটা করে না। অনেক অনেক ধন্যবাদ ফোন করার জন্য। তুমি আগে যদি একটু বলো। আচ্ছা, এখানে কয়েকটা বিষয় আছে। প্রথম বিষয়টা হচ্ছে উনি যেটা বললেন, ওনার মার সাথে ওনার খুব বেশি ইন্টিমেসি বা অন্তরঙ্গ একটা সম্পর্ক ছিল, বা খুব বেশি মাকে আপন মনে করতেন এবং সব কিছু শেয়ার করতেন। বর্তমানে কোনো কারণে ওনার ওই শেয়ারের জায়গাটা নাই, অন্যদেরকে ওই ভরসাটা উনি করতে পারছেন না। সে কারণে উনি যেটা বলছিলেন যে ওনার ওয়াইফকে যখন শেয়ার করতে, মা মারা যাওয়ার পরে, হ্যাঁ পরে যাওয়ার 4.5 বছর থেকে উনি কাউকে আর ওরকম শেয়ারের পাচ্ছেন না। এই জন্য ওনার রাগটা বেড়ে গেছে। সো উনি আশা করতেছেন কেউ ওনার কথাটা এইভাবে শুনলে হয়তো ওনার রাগটা কমবে। তো সেটা ঠিক আছে, অন্যজন কি করবে, উনি কিছু কাজ করতে পারেন আপাতত যাতে করে রাগটা না হয়। কারণ আলটিমেটলি রাগটা হওয়ার কারণে বেশ কিছু বিপজ্জনক ঘটনা ঘটতে পারে। ইদানিং যেটা হচ্ছে যে উনিও বলছেন যে ওনার ওয়াইফকে গায়ে হাত তোলার মতো একটা সাংঘাতিক ঘটনা, যেটা আমরা আসলে একদম
মানে না করি সবাইকে করার জন্য, সেটা করে ফেলছেন উনি। আসলে আমি বুঝতে পারতেছি যে উনি ইচ্ছে করে করতেছেন না, উনি হয়তো রাগটা কন্ট্রোল করতে না পেরে করতেছেন। সো এক্ষেত্রে জাস্ট ছোট দুটো টিপস নিয়ে আমরা কথা বলতে চাই। রাগ উঠলেই প্রথমে হচ্ছে উনি বিহেভিয়ারগুলো খেয়াল করবে, এবং যে বিহেভিয়ারগুলো ওনার হচ্ছে, যেমন উনি বলছিলেন যে একদম রাগের সময়টা পারা যায় না, আগে থেকে যদি উনি প্ল্যান করে রাখে, আগে থেকে প্ল্যান করে রেখে মেন্টাল মাসেল তৈরি করলে এটা করতে সুবিধা হয়। রাগের সময় তো রিয়েলি ডিফিকাল্ট। তো এটা করতে পারে যে বিহেভিয়ারগুলো আগে থেকে যদি উনি লিখে রাখে কী ধরনের বিহেভিয়ার হচ্ছে, সেই বিহেভিয়ারগুলো প্রথমত রাগের সময়টাতেই যেটা করতে হবে, একটু যে জায়গায় রাগ হচ্ছে ওই জায়গায় সরে গিয়ে বিহেভিয়ারগুলো না করার চেষ্টা করা, মানে যে স্থানে আমি রাগ করে ফেলেছি ওইখান থেকে একটু সরে দেওয়া, এটা আগে থেকে প্র্যাকটিস করা। দ্বিতীয়ত হচ্ছে আপনার বিহেভিয়ারগুলো না করে কিছু হচ্ছে ওই সময় কিছু ব্রিদিং এক্সারসাইজ করলো, বা কিছুটা সময় মানে সরে গিয়ে কোথাও বসে ব্রিদিং তারপরে যদি ব্রিদিং এক্সারসাইজ, এবং ব্রিদিং এক্সারসাইজটা যদি একটু বলে দাও। হ্যাঁ, করে বিভিন্ন ধরনের ব্রিদিং এক্সারসাইজ করা যায়। এখন পেস ব্রিদিংটা খুব ভালো হয়, বাম হাতটা পেটে দিয়ে মুখ ভরে নিঃশ্বাস নিয়ে পেটটা ফুলে আস্তে আস্তে করে ছাড়া, এটা করলেও অন্তত কিছুটা সময় পরে ভেন্টিলেট হবে এবং রাগটা কমে যাবে। আমরা একটা থেরাপি ইউজ করি এখানে, যেটাকে বলে আপনার টিপ বলে। টিপ মানে TIPP, এটা খুবই ভালো কাজ করে। টিপ হচ্ছে ধরেন এইরকম পরিস্থিতিগুলোতে প্রথমত টেম্পারেচার, টিতে, আইতে ইনস্ট্যান্ট এক্সারসাইজ, পিতে হচ্ছে পেস ব্রিদিং, আর পিতে পেয়ার মাসেল রিল্যাক্সেশন। এটা খুব ভালো কাজ করে। এটাও আপনি যেটা বললেন রাগের সময় এটা কাজ করবে না, আগে থেকে প্র্যাকটিস করতে হবে। সো যখন রাগ বা ক্ষোভ বা খুব বিরক্তি এই ধরনের বিষয়গুলো উঠবে, বা কারো কারো হয় অনেক সময় যে বিভিন্ন ধরনের কাজ করতে খুব ইচ্ছে করে, বা আসক্তির মতো ঘটনা ঘটে, নেশা টানে, এই সময়গুলোতে প্রথমে যে কাজটা করবে উনি হচ্ছে ঠান্ডা পানি দিয়ে হাতের এই অংশটা এবং চশমা যে জায়গাটায় পড়ে এই জায়গাটায় হচ্ছে যখন রাগ উঠছে এই ঘটনাটা হচ্ছে তখন করবে, হাতে 30 সেকেন্ড রাখবে আর মুখটাতে 30 সেকেন্ড রাখবে। এটা গেল টেম্পারেচার। 30 সেকেন্ড কি রাখবে? ওই পানিটা বরফটা, অ্যাটলিস্ট বরফ হলে সবচেয়ে ভালো হয়, বরফ না পেলে হচ্ছে ঠান্ডা পানি, তারপরেও যদি না পায় তাহলে কলের বা বেসিনের পানি দিয়েও এই কাজটা করা যায়। টেম্পারেচারটা সেন্স করা, টিতে টেম্পারেচার। তো তার মানে 1 মিনিটের মধ্যেই এটা করে ফেলতে পারবে। এরপরে হচ্ছে ইনস্ট্যান্ট এক্সারসাইজ, ওই সময় হচ্ছে 10-15 সেকেন্ড শর্ট কোনো এক্সারসাইজ করে নিজের হয়তো একটু মাসেলগুলো পরিবর্তন করা। উনি হয়তো একটু লাফালাফি করতে পারে ওই সময়, বা সিঁড়িতে উঠানামা করতে পারে, অথবা একটু নিজের মতো করে জগিং করতে পারে, বা উঠা বসা করে 10-15 সেকেন্ড করলেই হয়। এরপরে হচ্ছে পিতে বললাম পেস ব্রিদিংয়ের ব্যাপারটা, আরেকটা জায়গায় গিয়ে ব্রিথ করা, সারা শরীরটা অবজার্ভ করে 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 ব্রিথ করা। এরপরে হচ্ছে পেয়ার মাসেল রিল্যাক্সেশন করা, মাসেলগুলো জোড়ায় জোড়ায় ধরে টেনে স্ট্রেস করা, ছেড়ে দেওয়া। তো এইটাও হচ্ছে 10-15 সেকেন্ড। তো এইটাও, এই প্রসেসগুলো যাদের রাগ হয় বা এই ধরনের ইম্পালসিভ বিহেভিয়ার থাকে, তারা যদি শুরু থেকে করতে 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 একটা মেন্টাল মাসেল ডেভেলপ করে, একটা অভ্যস্ততা তৈরি হয়, তাহলে এই পরিস্থিতিগুলোতে কিন্তু ভালোভাবে কাজ করে অনেকখানি ম্যানেজ করা যায়। আরেকটা কথা বলবো, এই বিহেভিয়ারগুলোর পিছনে তো বেশ কিছু সাইকোলজিক্যাল বিষয় আছে, সে কারণে কোনো প্রফেশনালের সাথে উনি বসে যদি একটু কথা বলে, সাইকোলজিক্যাল সার্ভিস নেয়, তাহলে আসলে আসল কজ, ইমোশন বা বিহেভিয়ার বা থটের ব্যাপারগুলো বের হয়ে আসবে, এবং এগুলোর একটা পুরো নির্দেশনা উনি আশা করি পাবেন। ওকে, খুব সুন্দর বলেছে জিয়ানুর, ও বিহেভিয়ারাল সাইডটা বলেছে। কিন্তু আমার যেটা মনে হয়েছে যে উনি বলেছিলেন ওনার 3টা মেয়ে আছে, মেয়েদের সাথে কখনোই ওনার রাগ হয় না, রাগ হয় ওনার ওয়াইফের সাথে। তার মানে রাগটা একটা নির্দিষ্ট জায়গায় কিন্তু হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। তো সেই ক্ষেত্রে ওয়াইফের প্রতি ওনার ধারণা, ওনার থটস এবং ওনাদের রিলেশনশিপ এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমার মনে হচ্ছে যে ওয়াইফের সম্পর্কে ওনার যে বদ্ধমূল একটা ধারণা আছে যে আমাকে ও গুরুত্ব দেয় না, ও সবার কাছে ভালো, কিন্তু অ্যাজ এ হাজব্যান্ড সে আমাকে গুরুত্ব দিচ্ছে না, সে আমার কথাকে থামিয়ে দিচ্ছে, আমি তাকে শেয়ার করতে পারছি না, কিংবা আমি একটা কোনো কিছু বললে যে বাথরুমের লাইটটা কেন নেভাচ্ছ না, সে কিন্তু নেভায় না, এবং একদিন না, আমি প্রায় কিন্তু চুপ থাকি। যখন এটা বেশি হয়ে যায়, দেখি যে এটা শুনছে না, ওটা শুনছে না, ওটা শুনছে না, তারপর আমি দেখি যে সে তো আমার কোনো কথাই শোনে না।
তো এখন আবার এই যখন আউটবাস্ট হয়ে উনি গায়ে পর্যন্ত হাত দিয়ে ফেলেন, তো এটা হয়তো অনেকগুলো রাগ জমিয়ে এত বেশি ইম্পালসিভ হয়ে যান তখন আর নিজেকে কন্ট্রোল করতে পারেন না। এখানে যেমন ওনাকেও হেল্প নিতে হবে যে কিভাবে ইম্পালস কন্ট্রোল করবেন। আরেকদিকে ওয়াইফ কেন শুনছেন না এই জায়গাটাও কিন্তু আমাদের জানতে হবে, যে উনি না শোনার পেছনে ওনার প্রতি কি শ্রদ্ধাবোধ কমে গেছে কিনা, কিংবা ওনার কোনো আচরণে উনি বিরক্ত কিনা, কিংবা দুজনের মধ্যে দ্বন্দ্বটা কোথায়। সেই জন্য আমি বলবো যে যেহেতু একটা নির্দিষ্ট জায়গায় এই প্রবলেমটা বারবার হচ্ছে, তো সেই ক্ষেত্রে শুধু অ্যাঙ্গার ম্যানেজমেন্ট ওনারটা এভাবে না দেখে যদি ওনারা একটু কাপল কাউন্সেলিং নিতে পারেন, দুজন মিলে কোনো প্রফেশনালের হেল্প নেন, নিজেরা হয়তো বুঝতেই পারবেন না, কারণ ওয়াইফ হয়তো থামিয়ে দিচ্ছেন, জানেন যে ওর সাথে কথা বলে লাভ নাই। ওয়াইফ যদি বলেন যে রাগ তো তুমি করছো, তোমার দরকার, আমি কেন যাব, এটা বলতেই তো পারে। এটা যদি বলেন তাহলে যেটা হতে পারে যে ওয়াইফ যদি শুনতেন বেটার হতো, যে কিন্তু ওয়াইফ কিন্তু বারবার ভিকটিম হচ্ছেন, রাগের ভিকটিম হচ্ছেন। তো এটা একটা বিষয় যে ওয়াইফ সম্পর্কে উনি কিন্তু কমপ্লেনও করছেন। তো সেই ক্ষেত্রে ওয়াইফকে যদি বোঝানো যায়, উনি বুঝাবেন। কি বললে ওয়াইফ মানে একটু কোঅপারেটিভ হবে সেটা যদি একটু বলে দাও। কারণ অনেক সময় হয় কি যে মানে থেরাপিস্টের কাছে যাওয়াটাও অনেকে আমাদের দেশে এখনো মানুষ কিন্তু পুরোপুরি তৈরি না, যে আমার এত কি প্রবলেম হয়ে গেল যে আমাকে থেরাপিস্টের কাছে যেতে হবে। মানসিক স্বাস্থ্য সেবা নেওয়াটা এখনো বাংলাদেশে তেমন করে গ্রহণযোগ্যতা ওরকম পেয়েছে বলে, যার জন্যই আমরা এই প্রোগ্রামগুলো করছি মানুষকে সচেতন করার জন্য। তো গ্রহণযোগ্যতার জায়গাটায় আমরা একটু পেছন দিকে পড়ে আছি। এখানে যেটা করতে হবে যে হাজবেন্ডকেই ওয়াইফকে অ্যাপ্রোচ করতে হবে, সেটা ভালো ওয়েতে অর্ডার করে, সম্মানের সাথে, যে আমি তোমার গায়ে হাত তুলে ফেলে এটা আসলেই অন্যায়, এই কাজটা আমার করা ঠিক না, কিন্তু আমার তোমার উপর কিছু কিছু জিনিসে ভীষণ রাগ আছে যেটা আমি ওটা সামলাতে পারি না। এখন আমার মনে হয় আমি বললে তুমি যতটা না বুঝবে, আমরা কি কারোর সাথে কোনো প্রফেশনাল হেল্প নিব কিনা, এটাও হতে পারে। আর ওয়াইফ যদি রাজি না হয় তাহলে উনি নিজেও যেতে পারেন। নিজে গেলেও ওনার থটসে কি কি জিনিস নেগেটিভ আছে সেটাও কিন্তু আইডেন্টিফাই করে সেখানে যদি কোনো ভুল থেকে থাকে সেটাও কিন্তু করা যেতে পারে। মানে থটসে নেগেটিভ, আরেকটা হচ্ছে যে সেলফ কনসেপ্টটা, নিজেকে আমার যদি আনইম্পর্টেন্ট লাগে, যারা ওয়াইফের কাছে নিজেকে ওনাকে লাগছে, যদি কারোর একটা আনইম্পর্টেন্ট ফিলিং থাকে ভিতরে অ্যাবাউট হিমসেলফ অর হারসেলফ, ওরা কিন্তু রেগে যায়। মানে হয় না যে আমাকে আমার সেলফ এস্টিম যদি লো থাকে, সেলফ এস্টিমটা, তো সেলফ এস্টিমের উপরে যদি কাজ করা হয় তাহলে কিন্তু অনেক ওয়াইফ ছাড়াও কিন্তু সেটাই বলছি যে বিহেভিয়ারালি শুধু রাগ ও নিয়ন্ত্রণের টেকনিকগুলো অবশ্যই আমরা ফলো করব, কিন্তু আগে হচ্ছে কগনিটিভলি যে তার কোথায় কোথায় তার সমস্যাগুলো হচ্ছে, সেলফ এস্টিম লো কিনা, অবমূল্যায়িত ফিল করে কিনা, রিজেকশন সেন্সিটিভ মানে পার্সোনালি নিয়ে নিচ্ছে। ওয়াইফ হয়তো ব্যস্ত, ওই সময় বন্ধ লাইটটা নেভাতে পারেনি, বা আরো উনি কিন্তু এটাও বলেছেন যে আমার 3টা বাচ্চা, আমি বুঝি যে ও অনেক কিছু নিয়ে অকুপাই থাকে, আমার ফ্যামিলিকে নিয়েও সে ইয়ে করে, এটাও কিন্তু বুঝেন, কিন্তু তারপরেও ওনার সেলফের জায়গাটাই আসলে কোথাও একটা পার্সোনালি নিয়ে নেওয়ার ব্যাপারটা আছে, যে বন্ধ লাইটটা নিভায়নি মানে আমারকে গুরুত্ব দেয়নি। তো ওই জায়গাটা কিন্তু ওয়াইফ না গেলেও আসলে যদি উনি প্রফেশনাল হেল্প নেয় ভালো হবে, আর ওয়াইফ গেলে তো আরো ভালো হবে। আমি এটাই আমার মনে হয় যে আমরা নিজেরা গিয়েও কিন্তু হেল্প নিতে পারি। আর গুরুত্বহীন মনে হওয়াটা যেটা কেন হচ্ছে সেটারও গোড়া কিন্তু খুঁজে বের করা যায়। আমরা তো চাইল্ডহুড নিয়ে যদি এক্সপ্লোর করি অনেক সময় বেরিয়ে আসে অনেক কিছু।